এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখবো। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। বাঙালি জওয়ান পাক কবজা থেকে দেশে ফিরলেন পূর্ণম। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর যে পূর্ণম কুমার সাউ, বিএসএফ এর কনস্টেবল, যাকে ফিরোজপুর থেকে আটক করেছিল পাকিস্তান রেঞ্জার, তাকে অবশেষে কিন্তু ফেরালো, পাকিস্তান ফেরাতে বাধ্য হলো। এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, আটারি পোস্ট যেটা রয়েছে অমৃতসরে, সেখানে আজকে হ্যান্ডওভার করা হয় পাক রেঞ্জার্সদের তরফ থেকে। এবং এই ডেভেলপমেন্টটা যেখানে আসে, গত পরশুদিন তুমি জানো যে ডিজিএমও লেভেলের যে বৈঠক হয়েছিল, দু হটলাইনে যে আলোচনা হয়েছিল দুপক্ষের মধ্যে, সেইখানেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে এটা উঠে আসতে পারে বলেই আমরা জানাচ্ছিলাম। সেখানে এই ইস্যুটাকে রেজ করা হয়েছিল এবং সেই আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্তে আসে এবং পাকিস্তানকে স্পষ্টভাবেই যেটা জানানো হয়েছিল যে 23 দিন হয়ে গেছে এবং এতদিন হয়ে গেছে এবং ওই জওয়ান কোনো রকম যে নর্মস সেটাকে ভায়োলেট করেনি, এসওপি অনুযায়ী তাকে ফেরত দেওয়ার কথা। এবং অবশেষে সিদ্ধান্তে পৌঁছানো হয় এবং কিছুক্ষণ আগে সকাল 10:30 নাগাদ আটারি পোস্ট যেটা রয়েছে অমৃতসরে, সেখানে তাকে ফেরত পাঠানো হয়েছে। তাকে বাংলাদেশ একেবারে পাকিস্তান রেঞ্জার্সদের তরফ থেকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং তারপরে কিন্তু ইতিমধ্যেই তাকে বিএসএফ তারা নিজেদের হেফাজতে নিয়েছে এবং এই জওয়ানকে খুব শীঘ্রই কিন্তু তার বাড়িতেও ফেরানো হবে বলে মনে করা হচ্ছে। খুব একেবারে তুমি জানো যে 22 এপ্রিল যেদিন পেহেলগাঁওয়ে বৈস্তারণ ভ্যালিতে হামলা হয়, তার পরের দিন 23 এপ্রিল ফিরোজপুর আউটপোস্টে, যেখানে তিনি ডিউটি করছিলেন, কিষান গার্ড ডিউটি, এবং সেই সময় যেটা অভিযোগ ওঠে যে তিনি একটি গাছের তলায় বসেছিলেন, সেই সময় পাক রেঞ্জার্সের 2 জন জওয়ান আসে, তারপরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ তোলা হয় যে তিনি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে তিনি পাকিস্তানের যে জমি সেখানে ঢুকে পড়েছিলেন। তারপর থেকে একাধিকবার ভারতের তরফ থেকে ফ্ল্যাগ মিটিং ডাকা হচ্ছিল, একাধিকবার তারা ডিজিএমও লেভেলেও কথা হয়, কিন্তু কোনোভাবেই পাকিস্তান তাকে ফেরত দিচ্ছিল না। ফলে এটা বলা যায় যে ভারতের কিন্তু আরো একটা জয়। আমরা দেখেছি যে অপারেশন সিন্দুর করে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে কড়া জবাব দিয়েছে, তারপর এই জওয়ানকে ফেরত পাঠানোর জন্য যে বারবার করে তারা লেগেছিল। ডিজিএমও লেভেলের গত পরশুদিনকে যে বৈঠক হয়, সেখানেও কিন্তু তারা চাপ দেয় যে এই জওয়ানকে এবার ফেরত দিতে হবে, কারণ তারা যে ইন্টারন্যাশনাল নর্মসগুলো রয়েছে সেই নর্মসগুলো পাকিস্তান ভায়োলেট করছে। ফলে সেই জায়গা থেকে অবশেষে কিন্তু পাকিস্তান বাধ্য হলো পূর্ণম কুমার সাউকে ফেরত দিতে। একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। ভারতের সামরিক যুদ্ধের জয়ের পর, অপারেশন সিঁদুরের পর, এবার ভারতের কূটনৈতিক যুদ্ধেও জয়। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ এবং 22 দিনের মাথায় পাক কবজা থেকে দেশে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউকে আশ্বাস দিয়েছিলেন 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে পূর্ণম, এবং সেই আশ্বাসই সত্যি হলো। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়। 22 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ এবং আটারি সীমান্তে দিয়ে দেশে ফেরানো হচ্ছে। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। এই মুহূর্তের সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ পাক কবজা থেকে, অর্থাৎ সামরিক যুদ্ধে জয় পাওয়ার পর এবার ভারতের কূটনৈতিক যুদ্ধে জয় 22 দিনের মাথায়। একেবারে যেটা বলেইছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীকে আশ্বাস দিয়ে যে 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে পূর্ণম, ঠিক সেটাই হলো। দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। মুক্তির পরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জি 24 ঘন্টার পর্দায় পূর্ণম কুমার সাউয়ের ছবি দেখছেন। মুক্তির পর 20 দিনের মাথায় দেশে ফেরার পর সুস্থ শরীরে পূর্ণম কুমার সাউ, তার ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আটারি সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পূর্ণম। একটু আগেই আপনাদের যেমনটা বলছিলাম যে ডিজিএমওর যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু একটা দর কষাকষির কথা হচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাক কবজা থেকে অবশেষে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। আমি কথা বলবো, যেমনটা আমরা বলছিলাম, প্রাক্তন নৌ সেনাকর্তা নিরঞ্জন দাম রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার দাম, সামরিক যুদ্ধে জয়ের পর এবার ভারতীয় কূটনৈতিক যুদ্ধেও জয় কিন্তু ভারতের। হ্যাঁ, একদমই অবশ্যই তাই। কিন্তু আপনি বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন, তো মাননীয় এই পূর্ণম কুমার সাউকে ফেরত দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর ততটাই হাত যতটা ভারত পাক সিজফায়ারের জন্য ট্রাম্প নিজেকে টুইট করে করে নিজেকে দেখাচ্ছিলেন যে আমি সব করিয়েছি।
তো কে কি ক্লেম করলো সেটা নয়, এটা সম্পূর্ণভাবে ভারতের সেনাবাহিনী এবং ভারতের বিদেশ নীতির জয়। এই যে ডিজিএমও তরফে যখন মিটিংটা হয় তখন যে ভারত যে শর্তগুলো দিয়েছিল, মেবি দিস ওয়াজ ওয়ান অফ দ্য প্রাইম কন্ডিশন যে আমরা সিজফায়ার তখনই ঘোষণা করব বা আমরা সিজফায়ারে তখনই এগ্রি করব যখন আমাদের এই যারা পিওডব্লিউ আছে, বা এনাকে তো পিওডব্লিউ বলাও যায় না, ইনি তো জাস্ট বাই মিস্টেক চলে গেছিলেন বলে ওরা ক্লেম করছেন, তো তাকে ফেরত দিতে হবে এবং সেই সঙ্গে আরও বিভিন্ন রকম শর্ত করা হয়েছে। তো এখন যেহেতু পাকিস্তানের কোমর ভেঙে গেছে এবং পাকিস্তানের তরফে, পাকিস্তানের উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে হোক বা ভারতের সরকারি তরফ থেকেও হোক একটা ভয়ঙ্কর, একটা খুব স্ট্রং মেসেজ গেছে যে সামান্যতম বেগরবাই করলেও তোমাদের যদি আমি 11টা এয়ারবেস বেছে বেছে পিন পয়েন্ট করে যদি আমি নষ্ট করে দিতে পারি, তোমাদের কিন্তু প্রতিটা গ্রামে 10-10টা করে মানে আমি বোম ফেলে চলে আসতে পারবো এবং তোমরা কিছু করতে পারবে না। এটাও একটা শর্ত ছিল পাকিস্তানের সামনে, ডিজিএমওদের যে বৈঠক হয়েছিল সেখানে পাকিস্তানের সামনে যে যে শর্ত রাখা হয়েছিল, এটাও তাহলে তার মধ্যে একটা অন্যতম ছিল। হতেই পারে কারণ ভারত বলেইছে, ভারত যখন প্রথম প্রেস কনফারেন্সটা হয়েছে তখনই কিন্তু ভারতের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই সিজফায়ারটা ভারতের কন্ডিশনে, এই সিজফায়ারটা ভারত এগ্রি হচ্ছে। তো তার মধ্যে শুধুমাত্র যে সন্ত্রাসবাদী নয়, আরও অন্যান্য অনেক কন্ডিশনও আছে এবং তার মধ্যে এটা না থাকার সম্ভাবনা নেই যে এরকম নয়, কিন্তু এটাও একটা সম্ভাবনা থাকতে পারে। এবং শুধু এই নয়, পাকিস্তানের তরফ থেকে আরও অন্যান্য যে সমস্ত মানে ভারত বিরোধী কার্যকলাপ করা হয়, লেট ইট বি মানে শুধুমাত্র সন্ত্রাসবাদী দিক থেকেই নয়, অন্যান্য দিক থেকে তারা যেমন বাংলাদেশকে কি মানে কিছু বাংলাদেশে কিছু অস্থিরতার চেষ্টা করছে, অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, তো মানে ওর মধ্যে যে সিজফায়ারের জন্য, কারণ ভারত তখন সম্পূর্ণ আপার হ্যান্ডে ছিল, ভারত চাইলে মানে উইদিন নেক্সট 24 আওয়ার্স পাকিস্তানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু ভারত সেখান থেকে যখন সিজফায়ার ঘোষণা করেছে, তো এটা ডেফিনেটলি যে তাতে বহু রকমের শর্ত ভারত আরোপ করেছে এবং তার মধ্যে এই মিস্টার শাহকে, পূর্ণম কুমার শাহকে ফেরত আনাটাও যে একটা শর্ত থাকতে পারে, এটা নিয়ে আমার দৃঢ় বিশ্বাস যে তার মধ্যে এটাও একটা শর্ত ছিল। মিস্টার দা আমাদের সঙ্গে থাকবেন আরো একবার। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 23 দিনের মাথায় পাক কবজা থেকে দেশে ফিরলেন, 23 দিনের মাথায় দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয়, এমনটাই বলা হচ্ছে। মিস্টার দাম, যেমনটা আপনি বলছিলেন যে শর্তগুলো রাখা হয়েছিল, আমরা বারবারই বলছি ডিজিএমওদের বৈঠকে যখন আমরা বলছিলাম যে ঠিক কি কি শর্ত রাখা হতে পারে, যেখানে আপার হ্যান্ডে ছিল ভারত এবং একেবারে কোণঠাসা হয়েই ওই বৈঠক শুরু হয়েছিল এবং বারবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিল ভারত তার অবস্থান জানিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে ভারতের যে কূটনৈতিক জয়টা, এটাকে কিভাবে দেখা হবে? দেখুন, ভারতের মানে পেহেলগামের ঘটনাটা ঘটবার পর থেকে ভারত যে স্ট্যান্সগুলো নিয়েছে, আপনারা যদি পুরনো আপনাদের ফুটেজগুলো দেখেন, যেখানে ভারত সরকারের তরফ থেকে যে বিভিন্ন প্রেস কনফারেন্সগুলো করা হয়েছে, অফিসিয়াল প্রেস কনফারেন্স আমি বলছি, সেখানে কিন্তু আপনারা দেখবেন যুদ্ধ কথাটা খুব লিমিটেড ইউজ হয়েছে, বা কখনো এমন প্রেস কনফারেন্স যেখানে ওয়ার কথাটা ইউজই হয়নি। ভারতের কাছে কিন্তু এটা সম্পূর্ণভাবে অপারেশন সিন্দুর ছিল, সম্পূর্ণভাবে একটা সন্ত্রাসবাদীদের এগেনস্টে নেওয়া একটা প্রতিশোধ। ভারত কিন্তু এখনও সেটাতেই স্টিক করে আছে যে আমাদের কিন্তু পাকিস্তানি নাগরিকদের সঙ্গে কোনো সমস্যা নেই। যদি পাকিস্তানি নাগরিকদের সঙ্গে সমস্যা থাকতো তাহলে যে পাকিস্তানের যে 9খানা মিলিটেন্ট এস্টাবলিশমেন্ট, মিলিটারি নয় কিন্তু মিলিটেন্ট এস্টাবলিশমেন্ট, সন্ত্রাসবাদী এস্টাবলিশমেন্ট এবং 11খানা যে এয়ারবেস বা এয়ার ডিফেন্স সিস্টেম যেখানে ভারত আঘাত এনেছে, টোটাল 20খানা, ভারত কিন্তু চাইলেই তাদের সিভিলিয়ান এরিয়াতে, এমনকি তাদের ডিফেন্স যে পার্সোনাল, সেখানেও কিন্তু চাইলে আঘাত করতে পারতো, কিন্তু সেরকম কিছু করেনি। কারণ ভারতের কাছে এটা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং পাকিস্তান কিন্তু ওখানেই পরাজিত হয়ে গেছে। কারণ ভারত বিশ্বের সামনে এটা প্রমাণ করে দিয়েছে এবং বিশ্ব দেখতে পেয়েছে যে ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদের এগেনস্টে তারা মানে ভারতের তরফ থেকে যাই অ্যাক্টিভিটি হচ্ছে সন্ত্রাসবাদের এগেনস্টে, কিন্তু পাকিস্তানের তরফ থেকে যেটা হচ্ছিল, পাকিস্তান কিন্তু মানে ভারতের বিভিন্ন শহর
কে টার্গেট করে তারা কিন্তু ড্রোন পাঠাচ্ছিল, যদিও সেগুলো কোনো কাজে আসেনি। মিস্টার দেব, এই জায়গায় বিরত করে জানতে চাইবো, আমরা বুঝতে পারছি একটা বিষয় তো স্পষ্ট, ভারতের চাপে পড়েই কিন্তু পাকিস্তান পূর্ণম কুমার সাউকে ছাড়তেও বাধ্য হয়েছে। সংঘর্ষ বিরতি চুক্তি আবহে এই যে বৈঠক, এবং এই বৈঠকে কিন্তু আরো একটা কথা উঠছিল, একজন পাক রেঞ্জার্স তাকে কিন্তু ভারতের হাতে বন্দী আছে, সেই দর কষাকষির জায়গাটা কি মনে হচ্ছে তাহলে? দেখুন, এগুলোর জন্য আমাদের মানে টু বি অনেস্ট, যে সরকারি যেটা ডিজিএম এর তরফ থেকে হোক বা ভারত সরকারের তরফ থেকে হোক, যে প্রেস বিজ্ঞপ্তিগুলো আছে সেটার উপরেই বিলিভ করা উচিত। কারণ আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা পাকিস্তানের তরফ থেকে বিভিন্ন কিছু ইনপুট করা হয় মিডিয়ার থ্রুতে, যেগুলো কিন্তু ভারত সরকারের ইমেজ বা ভারতের সেনাবাহিনীর ইমেজ খারাপ করার চেষ্টা করা হয় বা খারাপ হয় তাতে। তো এবার পাক রেঞ্জার্স যিনি আটক আছেন তার সম্পর্কে ভারত কি ডিসিশন নিচ্ছে না নিচ্ছে সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো স্পেকুলেশন করা উচিত নয়। আমরা ভারত সরকার কখনোই, যদি মানে যারা প্রিজনার্স অফ ওয়ার আছে তাদের নিয়ে কখনোই ভারত সরকার তাদের এগেনস্টে কখনোই খারাপ আচরণ করেনি। কারণ তাই যদি করতো তাহলে 1971 সালের 93,000 পাক সৈন্য তাদেরকে কিন্তু খাইয়ে পরিয়ে ভারতে রেখে তারপর তাদেরকে কিন্তু সসম্মানে পাকিস্তানে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু সেই একই সময়ে ভারতের 46 জন প্রিজনার্স অফ ওয়ার পাকিস্তানে আটক ছিলেন, তাদেরকে কিন্তু পাকিস্তান ফেরত দেয়নি। বা আমরা 1999 সালেও আমরা দেখেছি আমাদের যে যারা ওখানে মেজর কালিয়া বা যারা ওখানে মানে আটক হয়েছিলেন বা যারা ওখানে আটকা পড়েছেন তাদের সঙ্গে কি নৃশংস নির্মম ব্যবহার করা হয়েছিল। 12 তারিখ পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী কি বলেছিলেন একবার শুনে নেব। দিন হয়ে গেল বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্সের হাতে বন্দী রয়েছেন। এখনো পর্যন্ত গতকাল মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনীকে, তার সঙ্গে কথা হয়েছে দীর্ঘক্ষণ। একটু তার সঙ্গে কথা বলে জানবো যে আজকে যে বৈঠক রয়েছে দুই দেশের মধ্যে, কি বলবেন, কতটা আশা করছেন? দেখুন, কালকে তো সিএম মমতা দিদি ফোন করেছিলেন, তিনি বললেন কি আজকে একটা খুব বড় মিটিং আছে, যে ডিআইজি লেভেলে মানে পাকিস্তান ইন্ডিয়া দুটো থেকে মিটিংটা রয়েছে। তো উনি বলেছেন কি নিশ্চয়ই আপনার হাজবেন্ডকে নিয়ে ওরা কথা বলবে, একটু ওয়েট করুন, মানে এই সপ্তাহে বা এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে উনি ইন্ডিয়া চলে আসবেন, মানে ওরা রিহা করে দেবে, তাই বললেন। আর দেখি বিকাল অব্দি হয়তো কিছু খবর পাবো আমরা। যে আলোচনায় আমরা আসছিলাম, যে ডিজিএর মধ্যে যে বৈঠকে যেটা এখানে উল্লেখ করলেন তার স্ত্রী, যে এই বৈঠকেই পূর্ণম কুমার সাউকে ফেরানোর কথা উঠবে, অর্থাৎ যে শর্ত পাকিস্তানের সামনে রাখা হয়েছিল তার মধ্যে এটা অন্যতম আমরা বলছি। কিন্তু সেখানে একটা দর কষাকষির কথা আমি বলছিলাম, যেহেতু পাকিস্তান একেবারে কোণঠাসা অবস্থাতে এই বৈঠকে এসেছিল, সেই জায়গায় এরম কোনো দর কষাকষি তাহলে হয়নি, এটাই অনুমেয়। না, এরম দর কষাকষি ব্যাপারটা ঠিক ওভাবে দর কষাকষির জায়গায় পাকিস্তান নেই এই মুহূর্তে অনেস্টলি। কারণ পাকিস্তান এই মুহূর্তে কমপ্লিটলি স্যারেন্ডার করেই শুধুমাত্র মানে এই সিজফায়ারের জন্য আবেদন করেছে। এবং ভারতকে ওরা যখন ভারতের সঙ্গে ডাইরেক্ট আবেদন করার চেষ্টা করছিল, ভারত প্রথমে তাদেরকে কোনো রকম এন্টারটেইন করেনি, তখন ওরা বাধ্য হয়ে আমেরিকা সহ আরও 32টা দেশে ওরা কিন্তু মানে দরবার করেছিল যেন তারা অ্যাটলিস্ট ভারতকে এগ্রি করায় সিজফায়ারের জন্য। তখন ভারতের তরফ থেকে বলা হয় যে ওকে ফাইন, আমরা তৃতীয় কোনো দেশের ইনভলভমেন্ট চাই না, পাকিস্তানের তরফ থেকে সরাসরি আমাদের ফোন করুক, আমাদেরকে রিকোয়েস্ট করুক, তারপর আমরা সেটা নিয়ে বিবেচনা করব। তো পাকিস্তান কিন্তু মানে সেই লেভেলে চলে গেছিল। তখন পাকিস্তান বাধ্য হয়ে ভারতের ডিজিএমওকে ফোন করেন এবং ডিজিএমও তার 2 ঘন্টা পরে তার রিপ্লাই দেন, দিয়ে বলেন যে ওকে ঠিক আছে আমরা সিজফায়ার করব, বাট অন আওয়ার কন্ডিশন, এবং সেটা একটা সার্টেন পিরিয়ডের জন্য 48 আওয়ার্স। তো সেই সময় যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল সেই কন্ডিশনের মধ্যে অনেকগুলো কন্ডিশনই আছে, যেমন আবার যে কোনো যদি কোনো রকম পাকিস্তানের তরফ থেকে সন্ত্রাসবাদী আক্রমণ হয় এবং সেটা যদি প্রুফ হয় তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করা হবে, এবং পাকিস্তানের তরফ থেকে কোনো রকম যদি আবার রিটেলিয়েশন হয় তার কিন্তু কড়া জবাব দেওয়া হবে। এবং সেই সাথে হয়তো আরও অনেক কিছু এর মধ্যে অনেক পয়েন্ট, অনেক শর্ত হতে চাপানো হয়েছিল, তাতে এই পূর্ণম কুমার সাউয়ের ফেরত আনার ব্যাপারটাও অবশ্যই আছে। কিন্তু পাকিস্তানের তরফ থেকে যেহেতু ভারতের শর্তে সমস্ত কিছু হয়েছে, সুতরাং পাকিস্তানের তরফ থেকে কোনো শর্ত কিন্তু ভারত এখনও মেনে নেয়নি। ফলে পাকিস্তানের যে রেঞ্জার্স আছেন তাকে ফেরত দেওয়ার দায়িত্ব কিন্তু দায়বদ্ধতা সেই চুক্তির ওপর নেই। কিন্তু হ্যাঁ, ভারত যেহেতু একটা শক্তিশালী রাষ্ট্র এবং অলওয়েজ
মানে কখনোই পিওডব্লিউদের সঙ্গে খারাপ আচরণ করেননি এবং বিশ্বের যে যে নিয়ম কানুনগুলো আছে যুদ্ধ সংক্রান্ত সেগুলো মেনে চলে এবং রেসপন্সিবল কান্ট্রি। তো আমি শিওর যে পাক রেঞ্জার যদি থেকে থাকেন বা যে কজন আছেন বা পাইলট আছেন বা যে কজনই আছেন তাদের সঙ্গে মানে অ্যাজ পার ইন্টারন্যাশনাল রুল যে সমস্ত করার ভারতের পক্ষ থেকে কিন্তু সেগুলোই করা হবে। এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন যে এই যে অ্যাজ পার রুল মানে মোটামুটি একটা জায়গা তো স্পষ্ট, পাকিস্তান এই বৈঠকে এসেছিল বেশ চাপে পড়ে এবং যে শর্ত তার মধ্যে বারবারই আমি যেটা বলছি পূর্ণম কুমার শাহকে দেশে ফেরানোর শর্তটাও ছিল, সেখানে পাকিস্তানের পক্ষ থেকে কিছু বলারই জায়গা ছিল না। একদমই পাকিস্তানের পক্ষ থেকে কোনো বলার জায়গায় ছিল না। পাকিস্তানের পক্ষ থেকে শুধুমাত্র একটাই জায়গা বলার ছিল যে সামহাউ সিজ ফায়ার করার জন্য, কারণ ভারত যেভাবে আক্রমণগুলো চালাচ্ছিল এবং ওদের মানে পিন পয়েন্ট করে 11টা এয়ারবেস এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ধ্বংস করা হয়েছে। এবং একটা জিনিস মানে ওর মধ্যে আমি বলতে চাই যে আউট অফ দিস 11 অ্যাটাক ওর মধ্যে 10টা অ্যাটাক হয়েছিল পাঞ্জাব প্রদেশের। আপনারা জানবেন যে পাঞ্জাব প্রদেশটা কিন্তু পাকিস্তানের সব থেকে বর্ধিষ্ণু রাজ্য এবং পাঞ্জাব প্রদেশ থেকেই কিন্তু সমস্ত পাকিস্তানের ভূ রাজনৈতিক ব্যবস্থাই হোক বা পলিটিক্যাল জিনিস হোক বা তাদের ইকোনমি হোক সমস্ত কিন্তু বা এবং তাদের ডিফেন্স হোক সমস্ত কিছু কিন্তু পাঞ্জাব প্রদেশ থেকেই কন্ট্রোল হয়। এমনকি ওনাদের এখন যে পাকিস্তানের পিএম তার মেয়ে মারিয়াম শরীফ তিনি পাকিস্তানের পাঞ্জাবের চিফ মিনিস্টার। তো যখন ভারত থেকে পাকিস্তানের যে মূল কেন্দ্র বা তাদের হৃৎপিণ্ড যেটা পাঞ্জাব প্রদেশ সেখানে যখন লাগাতার 10 জায়গায় আক্রমণ ঘটানো হয়েছে অ্যান্ড উইদাউট এনি ফেল, এরকম নয় মিসফায়ার হয়েছে বা মিস ক্যালকুলেশন হয়েছে এক জায়গায় অনেক তা নয়, কিন্তু পিন পয়েন্ট আক্রমণগুলো করা হয়েছে। আমরা প্রেস ব্রিফে দেখেছিলাম কিন্তু যে একদম স্যাটেলাইট ছবি ধরে দেখানো হয়েছে যে আমরা চেয়েছিলাম যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে নষ্ট করার এবং শুধুমাত্র কি সেখানেই করা হয়েছে। ওখান থেকে যদি মানে 50 মিটার এদিক সেদিক করতো তাহলে কিন্তু ওদের সেনা জওয়ানরা মারা যেতেন, কিন্তু সেটা কিন্তু ভারতের তরফে করা হয়নি। তো এইটা কিন্তু পাকিস্তানের পুরো ভয় ধরিয়ে দিয়েছে যে ভারত চাইলে পিন পয়েন্ট আক্রমণ করে পাকিস্তানকে কিন্তু ধ্বংস করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে ওই সময়তে পাকিস্তানের কাছে আপনাকে একটু বিরত করছি, আমরা এই আলোচনায় আসবো। এই মুহূর্তে আটারি সীমান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। এই আটারি সীমান্ত দিয়েই কিন্তু পূর্ণম কুমার শাহকে ফেরানো হয়। আটারি বর্ডার দিয়ে দেশে ফিরছেন পূর্ণম কুমার শাহ। এই আটারি বর্ডারের ছবি আপনাদের দেখাচ্ছি। ভারতের প্রবল চাপের মুখে একেবারে নতি স্বীকার করতে হয়েছে পাকিস্তানকে এবং পাকিস্তানের সামনে যে শর্ত রাখা হয়েছিল ডিজিএমওদের বৈঠকে তার মধ্যে এটা অন্যতম ছিল। আমরা তখনও বলেছিলাম, এখনো আমরা জানতে পারছি এটাই যে সেখানেই ভারতের কূটনৈতিক জয় হয়েছে, বড় সাফল্য। অপারেশন সিঁদুরের সাফল্যের পর এবার কূটনৈতিক সাফল্য, ভারতের প্রবল চাপে নতি স্বীকার। দেশে ফিরলেন পূর্ণম কুমার শাহ। 23 দিনের মাথায় পাক কবজা থেকে দেশে ফিরলেন। এই আটারি সীমান্ত যেটা আপনাদের দেখাচ্ছি, এই আটারি সীমান্ত দিয়েই দেশে ফেরা পূর্ণম কুমার শাহের ভারতের প্রবল চাপের মুখে নতি স্বীকার পাকিস্তানের, ভারতের কূটনৈতিক বড় জয়। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার মিত্র, দেশে ফিরলেন পূর্ণম কুমার শাহ, 23 দিনের মাথায় পাক কবজা থেকে দেশে ফিরলেন তিনি। অত্যন্ত আনন্দ খবর, কারণ আমরাই আশা করছিলাম যে সেই দিন থেকে আমার আশাটাকে রিয়ালিটির দিকে যাচ্ছে মনে হচ্ছিল যেদিন আমরা রাজস্থান ফ্রন্টারে ওই একজন রেঞ্জার্স আমাদের হাতে ধরা পড়ে। তখন আমি বলেও ছিলাম যে এখন একটা বার্গেনিং পয়েন্ট এসছে, এখানে কারো হারও নেই, আর কারো জিতও নেই। আজকের দিনে পূর্ণমের পরিবার বোধহয় আমাদের সারা পৃথিবীতে সবচেয়ে খুশি এবং আনন্দের পরিবার তারা, কারণ এতদিন পরে যে ছেলেটি ফিরে আসছে এর থেকে বড় এবং খুশির সংবাদ কি হতে পারে। সেই জন্য আমি তাদের শুভেচ্ছা জানাবো। যখন তুমি তৈরি হয়ে যাবে আবার নিজের ডিউটিতে ফিরে যাবে এবং সেইখানে গিয়ে যে তুমি যে একজন ভালো সোলজার, একজন ভালো প্রহরী, একজন ভালো সীমা প্রহরী, সেটা তুমি প্রতিপন্ন করবে যা গতদিনেও তুমি করেছো। খুব ভালো থাকো, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, মা বাবার সঙ্গে কিছুদিন কাটাও। অনেক অনেক শুভেচ্ছা, আমার আশীর্বাদ রইল একজন পুরনো বিএসএফ কর্তা হিসাবে
তোমাকে ফেরত পেয়ে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কথা বললাম প্রাক্তন বিএসএফ কর্তা শোভিন মিত্রর সঙ্গে। পূর্ণম কুমার সাউ পাক কবজা থেকে 23 দিনের মাথায় দেশে ফিরলেন। পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধে জয় পেল ভারত। আর এই নিয়ে আমরা আলোচনা করছি। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা নীলাঞ্জন দাম। মিস্টার দাম, যেমনটা বলছিলেন আপনি। হ্যাঁ, তো যেটা আমাদের সে পাকিস্তান কিন্তু পুরো একদম আমি যে জায়গায় শেষ করেছিলাম যে পাকিস্তান যখন সিজফায়ারের জন্য পাকিস্তান যখন আমাদের কাছে আসে তখন কিন্তু পাকিস্তান বুঝে গেছিল যে ভারত চাইলে পরে তাদের পাঞ্জাব প্রদেশের যেরকম এই 11টা আউট অফ 11 10টা পাঞ্জাব প্রদেশের মধ্যে ছিল সেখানে যদি আঘাত করতে পারে, এবং সেই সঙ্গে কিন্তু আরেকটা ডেভেলপমেন্ট যেটা মানে আমিও মিস করে গেছি, সেটা হলো সেই সময় কিন্তু ইন্ডিয়ান নেভি কিন্তু আরব সাগরের ওপর কমপ্লিট ডমিনেশন করে নিয়েছিল, এবং পাকিস্তানের করাচি হারবার থেকে ওদের মেন যেটা সি ট্রেড রুট সেটা কিন্তু থ্রু করাচি হারবার হয়, এবং সেটাও কিন্তু কেটে দেওয়ার মতো কন্ডিশনে চলে এসেছিল। ফলে পাকিস্তান কিন্তু শুধুমাত্র যে মানে পাকিস্তান চারদিক থেকে চাপে পড়ে গেছিল। সিন্ধু জল চুক্তি বাতিল করে দেওয়াতে তারা জল সমস্যায় পড়ছে। ভারতের তরফ থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে, তাদের সন্ত্রাসবাদী সংগঠনগুলো সন্ত্রাসবাদী জায়গাগুলো পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পুরো বিশ্বে একমাত্র টার্কি বাদে আর কোনো দেশ পাকিস্তানের পাশে এসে দাঁড়ায়নি। মিস্টার দাম, এখানে বিরত করছি, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আমরা আলোচনা নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।